ব্যক্তিগত জীবনে আমি কখনোই কারো হুমকি ধামকিতে ভয় পাই না। আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমাদেরকে হুমকি দিচ্ছে, ফাঁসির দড়ি পর্যন্তও যেতে পারবে না, তার আগেই শেষ করে দিবে। পলাতক ওই খুনি শেখ হাসিনা, সেও তো বিভিন্নভাবে ফোন কল ফাঁস করে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। সরকারকে ওভারবার্ডেন মনে হচ্ছে। এই গভর্নমেন্টের অনেক উপদেষ্টার ভেতরে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, মানে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ধরনের কাজ করাটা জরুরি, যত তৎপর হয়ে কাজটা করা জরুরি, সেটা হচ্ছে না। মনে হচ্ছে তারা একটু ঝিমিয়ে গেছে। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একদম ধর তক্তা মার পেরেক টাইপ কাজ করার দরকার ছিল। এইটা এত ভুল নিয়োগ কেন হবে? সংস্কার করবেন, অবশ্যই জরুরি। এত মানুষ রক্ত দিয়েছে দেশটার একটা বেসিক জায়গায় পরিবর্তনের জন্যই। রাজনীতির ভেতরে সংস্কারের দরকার আছে, দেশের পলিসিগত জায়গায় সংস্কারের দরকার আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, চিনতেই পারছেন আজকে আমাদের অতিথিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং যাকে আপনারা প্রায় দেখেন যে অনুসন্ধানী ফ্রিল্যান্স সাংবাদিকতার পেশে এবং বলা যায় যে অনলাইন অ্যাক্টিভিস্ট। তার বাইরে তো আরও অনেক পরিচয় আছে, সেগুলো আমরা জানবো। যেই পরিচয়টুকু আমার জানা সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তিনি হচ্ছেন সাইদ আবদুল্লাহ। মিস্টার আবদুল্লাহ, এনটিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। সাইদ আবদুল্লাহ, একটু ব্যক্তিগত প্রশ্নে যাই। আপনার বৈবাহিক অবস্থা কি? আমি এখন পর্যন্ত অবিবাহিত। ফ্যামিলি বলতে আমার বাবা মা, ছোট বোন আছে, বোনও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এই তো। আর এখন পর্যন্ত বিয়ে করা হয়নি। প্রেম করছেন? এই উত্তর ওপেন মিডিয়াতে দিলে এক ব্যাপার, না দিলে এক ব্যাপার। সো কিছু ব্যাপার বোধহয় মিডিয়ার আড়ালেই থাকা উচিত। কারণ আমি যদি বলি হ্যাঁ করছি, এটা রিয়াকশন একরকম হবে। আমি যদি বলি করছি না, সেটা রিয়াকশন অন্যরকম হবে। কাজেই সব কিছু বোধহয় আলোচনায় না আসুক, কিছু ব্যাপার পরের জন্য তোলা থাক। তা থাক, কিন্তু বিয়েটা কোন সালে হবে দেখা যাক। স্বৈরাচারের যেহেতু পতন হয়ে গেছে, মানে স্বৈরাচার থাকালীন টাইমে খুব দমবন্ধ অবস্থায় ছিল, যেহেতু একটু কম্পারেটিভলি মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু নিজের ব্যস্ততাও বেড়েছে, তবে হতে পারে খুব দ্রুতও হতে পারে। দেখা যাক, উপরওয়ালা তো এগুলো তো ঠিক করে রাখে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় যে দিনক্ষণ তারিখ ধরে বলতে পারবো না, উপরওয়ালা যখন রাখে তখনই হবে। কিন্তু আমি জানি না যে ব্যস্ততার জন্য খুবই পারফেক্ট হাজব্যান্ড কখনো হতে পারবো কিনা, কারণ নানা ব্যস্ততার জন্য আসলে অনেক দৌড়াদৌড়িটা বেড়ে গেছে। যাই হোক না কেন, আমার কাছে মনে হয় যে উপরওয়ালা যেভাবে ঠিক করে রেখেছেন সেটাই তো হবে। কেমন ঘরণী খুঁজছে পরিবার? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা আবার কি উত্তর দেওয়া যায়? তবে আমার কাছে কেমন ঘরণী খুঁজছে পরিবার, এই প্রশ্নটা একটু প্রবলেমেটিক। কারণ সবসময় আমরা দেখেন কি মনে করি যে ছেলেদের জায়গা থেকে মেয়েটার এই রিকোয়ারমেন্ট নিয়ে আসতে হবে, ব্যাপারটা এইরকম না। আমি বিয়েটাকে মনে করি যে দুইজনের ভেতরে একটা আত্মিক সম্পর্ক এবং একটা সোশ্যাল কন্ট্যাক্ট, এবং শুধু আমারই প্রায়োরিটি থাকবে, অন্য কারো প্রায়োরিটি থাকবে না, এইটা হওয়া উচিত না। কারণ এই চয়েসের ব্যাপারটা মিউচুয়াল হওয়া উচিত। শুধু আমার পরিবারই পছন্দ করে চাপিয়ে দিবে, এই মানসিকতায় আমি বিশ্বাস করি না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকারের কোন কোন জায়গাগুলোতে আরো বেশি মনোযোগ হওয়া দরকার, কোথায় ফাংশনিং হচ্ছে না বলে আপনি মনে করেন? সরকারকে ওভারবার্ডেন মনে হচ্ছে। সরকারের মনে হচ্ছে প্রত্যেকজন উপদেষ্টা এবং প্রত্যেকটা দায়িত্বশীল চেয়ারে যারা বসে আছেন, তাদের উপরে হিউজ কাজের প্রেশার। তারা কিন্তু এটাকে ডিভাইড করতে পারতেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে উপদেষ্টার আন্ডারে তারা অ্যালট করতে পারতেন। আরেকটা যেটা ব্যাপার, এই গভর্নমেন্টের অনেক উপদেষ্টার ভেতরে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, মানে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ধরনের কাজ করাটা জরুরি, যত তৎপর হয়ে কাজটা করা জরুরি, সেটা হচ্ছে না। মনে হচ্ছে তারা একটু ঝিমিয়ে গেছেন। অনেক কাজ তারা মনে হচ্ছে করলে করলাম, না করলে নাই। কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একদম ধর তক্তা মার পেরেক টাইপ কাজ করার দরকার ছিল। এইটা এত ভুল নিয়োগ কেন হবে? কেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হচ্ছে না? অংশীজনের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে না? কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার টাইমেও আপনি খেয়াল করে দেখবেন যে নিয়োগ যখন দেওয়া হচ্ছে, সমন্বয়করাই বলছে তাদের সাথে আলাপ আলোচনা করা হয়নি। কিন্তু 8 আগস্টের আগে পরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার পরে তখন কিন্তু এই কথা বলা হয়েছিল যে যখন নিয়োগ দেওয়া হবে সবার সাথে আলোচনা করে করাটা হবে। আবার দেখবেন অনেক ক্ষেত্রে ম্যান্ডেট দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে একটা দর কষাকষি চলছে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও দাবিটা যৌক্তিক একটা দিক থেকে। বাংলাদেশে তো 1/11 সরকারের একটা বাজে অভিজ্ঞতা তো আছে। আপনি সংস্কার করবেন, অবশ্যই জরুরি,
এত মানুষ রক্ত দিয়েছে দেশটার একটা বেসিক জায়গায় পরিবর্তনের জন্যই। রাজনীতির ভেতরে সংস্কারের দরকার আছে, দেশের পলিসিগত জায়গায় সংস্কারের দরকার আছে, কিন্তু একটা তো ডেডলাইন আপনি দিয়ে দিবেন না, বা এই যে 2 মাস 3 মাস প্রত্যেকটা মাস শেষে কত দূর অগ্রগতি হলো সেটা তো আপনি মানে আপডেট দিতে থাকবেন। পিপল টু পিপল কমিউনিকেশনের ঘাটতিটা হচ্ছে। আবার এই দেশটা বর্তমানে ফাংশন করার জন্য যেহেতু ইলেকটেড গভর্নমেন্ট না, এই ইন্টারিম গভর্নমেন্ট, ছাত্রদের যে অংশটা এইটা এবং পলিটিক্যাল উইং, এই 3টা পিলারের সাথে খুব ভালো সমন্বয় করাটা জরুরি। আমি বলি 3টা পিলারের ভেতরে যদি সমন্বয় ব্রিজটা থাকে তাহলেই এই দেশটা এই মুহূর্তে ভালো দিকে আগানো সম্ভব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই ব্রিজটা পারফেক্টলি ফাংশন করছে না, বা যারা যারা কাজ করছে তাদের ভেতরে সেই ফাংশন করাটার ইচ্ছাটাও খুব একটা নাই। বিভিন্ন ষড়যন্ত্রও কিন্তু চলছে দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আন্দোলনে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় উস্কে দেওয়ার মতো কাজ করা হচ্ছে। এমনকি পলাতক ওই খুনি শেখ হাসিনা, সেও তো বিভিন্নভাবে ফোন কল ফাঁস করে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ বা আওয়ামী ঘরানার কারোর ভেতরে ন্যূনতম রিমোর্স দেখেছেন? আমি অন্তত পক্ষে দেখিনি। তারা এখনও মানে ক্রোধের আগুনে জ্বলছে, তারা প্রতিশোধ নিবে, তারা আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদেরকে ধ্বংস করে ফেলবে, আমাদেরকে হুমকি দিচ্ছে, ফাঁসির দড়ি পর্যন্তও যেতে পারবে না, তার আগেই শেষ করে দিবে। তারা হয়তোবা মনে করে এইগুলা শুনে ভীত আমরা। আমি আমার কথা বলতে পারি, ব্যক্তিগত জীবনে আমি কখনোই কারো হুমকি ধামকিতে ভয় পাই না, এবং দেশের মানুষও তাই। এই যে আন্দোলনটা ছিল সেটা কিন্তু শুধু ছাত্রদেরই আন্দোলন ছিল না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল। প্রত্যেকে এত স্যাক্রিফাইস কেন করেছে? প্রত্যেকেই ছিল শোষিত, প্রত্যেকেই একটা পরিবর্তন চেয়েছে, কিন্তু সেই পরিবর্তনের স্পিরিটটা আমি অনেক ক্ষেত্রে সরকারের ভেতরে দেখতে পারছি না। পুলিশের ভেতরে এখনও ফ্যাসিবাদের দোসররা বসে নাই। পুলিশ অনেক ক্ষেত্রে গুলি করে মানুষ মেরেছে, সেই মামলা দেওয়া হয়েছে, অন্য মানুষদের নামে পুলিশের নামে মামলাটা দেওয়া হয়নি। অনেকেই দেখবেন এই কথাগুলো বলতে ঠিকমতো কমফোর্ট ফিল করে না, এমনকি গভর্নমেন্টের ভেতরে বসে আছে। আমি অবশ্যই এত ঢাক ঢাক গুড়গুড় করা পছন্দ করি না, এই কারণে ওপেন মিডিয়াতে এই কথা আমি কয়েকটা জায়গায় বলেছি। পুলিশ অনেক জায়গায় নিজে গুলি করে মেরেছে, সেই মামলাগুলো অন্য মানুষের নামে দেওয়া হয়েছে, এগুলোর প্রপার তদন্ত হওয়াটা দরকার ছিল। আওয়ামী লীগের দোসর যারা ছিল, পিওর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বেনিফিট নিয়ে বেনিফিশিয়ারি হয়ে যারা বসেছিল, দেখবেন বিভিন্ন সেক্টরে তারা লুটপাটের যে ব্যবসা ছিল সেগুলো তো টিকে আছে, তাদের ক্যাশ ফ্লোটা টিকে আছে। সবাইকে গণহারে হত্যা মামলা দেওয়াটা না, বরং এই যে অবাধ লুটপাট তারা করার সুযোগটা পেয়েছিল, তাদের ওই অবাধ লুটপাটের যে সেক্টরগুলো আছে এই যে ক্যাশ ফ্লোটা বন্ধ করে দেওয়া উচিত, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া উচিত। 1/11 সরকারের টাইমে মনে আছে রাজনৈতিক দলগুলোর কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করে দুদককে ফাংশনিং রাখতো। আমাকে সত্যিকার অর্থে একটা কথা বলেন তো, দুদক এই কয়েক মাসে কোনো কাজ করেছে? দুদকের ভেতরে সবচেয়ে বড় বড় দুর্নীতির আঁকড়া বসেছিল, এবং সর্ষের ভেতরেই যদি ভূত থাকে তাহলে তো ওই জায়গা থেকে কোনো কাজ করা পসিবল না। কাজেই এই কাজগুলোতে আমার মনে হচ্ছে সরকারের সিরিয়াস ঘাটতি আছে, এবং পিপল টু পিপল কমিউনিকেশনের ঘাটতি আছে। যেহেতু এই সরকারের ম্যান্ডেট হলো জনগণের আস্থা, কাজেই জনগণের দোরগোড়ায় কীভাবে পৌঁছানো যায় এটা ভাবাটা জরুরি। আবার আর একটা ব্যাপার দেখেন, এইটা সর্ট অফ একটা ঢাকা ক্লাব, মানে প্রত্যেকেই ঢাকা ওরিয়েন্টেড। তো একটা রংপুরের যে কৃষক তিস্তাপাড়ে যে বসে থাকে, তার যে জীবনের দুর্বিষহ অবস্থা চলে, এই দ্রব্যমূল্যের যখন বৃদ্ধি পায় তারপর তার জীবনের পর কিভাবে ইম্প্যাক্ট ফেলে, বিভিন্ন অরাজকতা চলে তারপর কিভাবে ইম্প্যাক্ট পড়ে, এই ব্যাপারগুলো তার তো বলার একটা ফোরাম দরকার। দেখবেন টি স্টলে সন্ধ্যাবেলায় সবাই গিয়ে বসতো, এলাকার মেম্বার চেয়ারম্যান তাদের সাথে শেয়ার করতো, এলাকার একজন এমপি ছিল, তারাও কিন্তু ইনএসেন্স সরকারটাকে মনে করতো নিজেদের সরকার, তাদের প্রতিনিধি ছিল। আমার পাবনার কোনো সমস্যা হবে তারা কার কাছে বলবে? সন্দীপ চট্টগ্রামের কোনো সমস্যা হলে কার কাছে বলবে? সো পিপল টু পিপল কমিউনিকেশনের ঘাটতিটা কিন্তু হচ্ছে। এই জন্য আমি বলি এই সরকারের কলেবরটা বাড়ানো দরকার ছিল প্রপার ফাংশনিংয়ের জন্য, সেটাও হচ্ছে না। এবং বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা যে কে বসেছে, যে ব্যাপারটা হওয়া উচিত ছিল না। কোথায় স্বৈরাচারের দোসররা নাই বলেন তো? মিডিয়াতে নাই? অবশ্যই আছে, বিভিন্ন সেক্টরে, পুলিশে আছে, সচিবালয়ে আছে, বিভিন্ন সেক্টরে আছে। এবং এই জায়গাগুলোকে যদি ঠিক না করা যায় কোনো কিছুই ঠিক হবে না। আবার আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আওয়ামী লীগ সরকার কেন এত দীর্ঘায়িত হয়েছিল? সফট ফ্যাসিজমও জেগে বসেছিল। সফট ফ্যাসিজম মানে আমি বোঝাচ্ছি নাটক, গান, কবিতা, বিভিন্ন জায়গায় প্রত্যেককেই তো দোসর হওয়ার কাজ করেছে। ওই যে একটা ব্যান্ড সিঙ্গার ঠিক 2 দিন আগেই মনে আছে একজন সমন্বয়কে কি বাজে ভাষায় হুমকিটা দিল, এবং বিভিন্ন মিডিয়ার
লোকজন যারা আছে, কয়েকজন অভিনেতা অভিনেত্রী, তারাও একেবারে ঠিকই শেখ হাসিনার ভাষায় কথা বলছে। জেডাই খান পান্না সিনিয়র একজন আইনজীবী, এর আগেও অনেক উল্টাপাল্টা কথা বলেছিলেন, আজকেই উনি বলছেন শেখ হাসিনার পর নাকি রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করা হচ্ছে। একেবারে ধিক্কার জানানোর মতো কথা না? বিগত 15 বছরে কি হয়েছে সেটা কি জেডাই খান পান্না সাহেব জানেন না? উনি এসে শেখ হাসিনার পক্ষে একেবারে নির্ভেজাল দালালি করছেন। কাজেই এই জায়গাগুলো না আমাদের কালেকটিভ কনসিয়াসে আসা উচিত ছিল যে দেশের ভেতরে এই কাজগুলো কেন হচ্ছে, এবং সরকারের আমার মনে হয় যে এই কাজগুলো করতে ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢালাও মামলা হচ্ছে, এমনও প্রবণতা, এমনও রিপোর্ট করেছি যে মারা যায়নি, জীবন্ত লোককে মৃত দেখিয়ে মামলা হয়েছে। এই বিষয়গুলো আপনি কি চোখে দেখছেন? এগুলোর ইম্প্যাক্টটা কি পড়বে, বিচার ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে? আপনার প্রশ্নটা চমৎকার, তবে এই প্রশ্নটার সাথে প্রেক্ষাপটটাও অত্যন্ত জরুরি। প্রেক্ষাপটটা জরুরি কেন? আপনি যে ঘটনা থেকে বললেন, ধরেন আমি একটা কনটেক্সট বলি, কেউ একজন আপনাকে আক্রমণ করতে এসেছে বাড়িতে লাঠি সোঁটা নিয়ে, এবং তারপরে ওই আক্রমণ থেকে বাঁচতে আপনি প্রতিরোধটা গড়ে তুললেন। ঠিক ওই মুহূর্তে কোনো সাংবাদিক ক্যামেরাটা নিয়ে গেল, সে যখন আক্রমণ করতে এসেছিল এটা ক্যামেরায় ধরা পড়লো না, আপনি তাকে পেটাচ্ছেন, এই ব্যাপারটা ধরাটা পড়লো। এইটার যে মেসেজটা যাবে, এই মেসেজটা কিন্তু মানুষ দেখবে আপনিই তাকে আক্রমণ করছেন, কিন্তু ফুল কনটেক্সটটা কিন্তু আলাদা। এই ল অ্যান্ড অর্ডার কেন ঠিক হয় নাই, বিচার ব্যবস্থা কেন ঠিক হয় নাই, এটার পেছনেও একটা কনটেক্সট আছে। পৃথিবীতে কোনো জায়গায় দেখেছেন যে 300 জন পার্লামেন্ট মেম্বার সবাইকে পালিয়ে যেতে হয়? প্রাইম মিনিস্টার যিনি ছিলেন একেবারে পালিয়ে চলে গেছেন। বাংলাদেশে কোনো সরকার প্রধান এর আগে পালিয়ে চলে যেতে হয়েছে এমন নজির ছিল কখনো? পুলিশ পালিয়ে কেন চলে গেল? থানায় তো পুলিশ থাকার কথা, সরকারের মতো সরকার আসবে যাবে, পুলিশ তো জনগণের সার্ভিস দেয়। কারণ বিগত 15 বছরে যেসব পুলিশ নিয়োগ হয়েছে, প্রত্যেকটা পুলিশ তারা নিজেদেরকে পুলিশ ভাবতো না, তারা ভাবতো তারা পুলিশ লীগ। বিচারক যারা ছিল তারা নিজেদেরকে বিচারক ভাবতো না, তারা ভাবতো তারা বিচারপতি লীগ। তো তাইলে ল অ্যান্ড অর্ডার কীভাবে ফাংশন করবে? এবং দেখবেন যারা পুলিশ ছিল থানায়, তারা তো অধিকাংশে বিগত দিনে কি করেছে দেখেন নাই? অতীতে অনেক গায়েবী মামলা হয় নাই? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষকে ময়লার গাড়ি ভাঙচুরের জন্য তাকে গ্রেপ্তার করা হয় নাই? সো এই কালচারটা কিন্তু অনেক দিন যাবৎ ছিল। আমি বলছি না এই জন্য বর্তমানেও এই ঢালাও হত্যা মামলা দেওয়াটা জাস্টিফাইড, কারণ এইভাবে যদি ঢালাও হত্যা মামলা দেয়া হয়, আমি কিন্তু আগেই বলেছি এই মামলাগুলো একটাও টিকবে না। আমি যেহেতু নিজেও লয়ের মানুষ, মামলার কনটেক্সটটা বুঝলেই বোঝা যায় এই মামলাগুলো একটাও টিকবে না, এইভাবে এদের বিচার নিশ্চিত করতে পারবেন না। এবং আমি চাই প্রত্যেকটা জায়গায় জেনুইন কজে মামলা হোক। আওয়ামী লীগ আসলে এত অপরাধ করেছে, কোনো মিথ্যা মামলার দরকারই নাই। আপনি যদি জেনুইন মামলা ধরে ধরে মামলা করেন, তাতেই তো এদের 12টা বেজে যাবে। এবং এই কাজটা করার জন্য আমার কাছে মনে হয় ল অ্যান্ড অর্ডার যেভাবে ফাংশন করার কথা ছিল সেটা এখনও হচ্ছে না। এই জন্য কিন্তু আমি নিজেও ক্রিটিসাইজ করেছি অনেক জায়গায় যে সবাইকে হত্যা মামলা দিতে হবে, নট নেসেসারি। আপনি বেছে বেছে ক্যাটাগরি করে করে যার যে অপরাধ সেটা মামলা করেন। ইউনিয়ন লেভেল থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিগত কোন ইলেকশনটা ফেয়ার হয়েছে আমাকে বলেন? প্রত্যেকটা ইলেকশন রিগিংয়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। যারা গুম খুন লুটপাট যারা করেছে আইনের আওতায় নিয়ে আসেন। যে যে কজে অপরাধ করেছে তাকে ওই কজেই মামলা দিয়ে গ্রেপ্তার করলে মামলাটাও যেমন টিকবে, একটা ফেয়ার ট্রায়াল হবে। আমি সেই মানুষ যে চাই প্রত্যেকজন অপরাধী যে যতটুকু অপরাধ করেছে অপরাধের জন্যই যাতে শাস্তি হয়। যেটা অপরাধী করেনি ওইটার বাইরে অন্য একটা মামলা দিয়ে হেনস্থা করার কালচার আমরা এই নতুন বাংলাদেশে দেখতে চাই না। তাহলে তো আবার ওই গায়েবী মামলাটাই তো রিপ্লেস হয়ে চলে আসতো। কিন্তু আমি ন্যায় বিচারের কথাটাই বলে যাব, কারণ আমার কাছে মনে হয় রুল অফ ল প্রতিষ্ঠিত হওয়াটা অত্যন্ত জরুরি। আপনারাই এতদিন বলেছেন নিশিরাতের ভোট, তো এখন পর্যন্ত এই নিয়ে কেউ কোনো কথাই বলছে না, কিংবা যারা এগুলো আয়োজন করেছে নেপথ্যে ছিল তাদেরকে নিয়েও কেউ বিচারের কথা বলছে না। কিন্তু ঠিকই নির্বাচন কমিশন গঠন হয়ে গেল, কিন্তু এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এটার কি কারণ মনে হয়? আমি ক্রমাগত বলে গেছি, অন্য কে কি বলছে না বলছে অন্যদের জবাব আমি দিতে পারবো না, কিন্তু আমি ক্রমাগত বলে গিয়েছি। এমনকি দেখবেন শেখ হাসিনা রেজিমের কয়েকটা মারাত্মক অপরাধ অনেকে তো শুরু করতো পিলখানা ট্র্যাজেডি দিয়ে। আমি কিন্তু দেখবেন ওপেন মিডিয়ায় অনেকবার বলেছি লগি বৈঠা আন্দোলন 2006 সালের 28শে অক্টোবর, যে জায়গায় মানুষ লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে লাশের উপরে নৃত্য করার কালচার আওয়ামী লীগ শুরু করেছিল। তো তাই তো পিলখানা ট্র্যাজেডি যেটা আমাদের এই যে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য যারা আছেন তাদের মোরালটাকে একেবারে ভেঙে চুরে ছারখার করে দিয়ে একটা তাবেদারি সেনাবাহিনী বানানোর তারা চেষ্টা করছিল। পাশের একটা দেশের আধিপত্য মেনে নিয়ে যাতে ওই সেনাবাহিনী কাজ করে, এটাই তো কালচারটা ছিল। তো
তো ওই পিলখানা ট্র্যাজেডির সাথে তো আওয়ামী লীগের সরাসরি সংযোগ আছে। শাপলা চত্বরের ম্যাসাকার আওয়ামী লীগ চালিয়েছে না? এরপরে দেখবেন সাগরুনি হত্যাকাণ্ড, আপনাদেরই সাংবাদিকতায় ছিলেন কলিগ, সাগরুনির হত্যাকাণ্ডের বিচার তারা করে নাই। কত মানুষকে জেল, জরিমানা, জুলুম করেছে, আয়না ঘরে নিয়েছে, গুম করে দিয়েছে। কত মানুষ গুম করা অবস্থা থেকে আর ফিরতে পারে নাই। অনেক বাচ্চা ছোটোবেলায় তাদের বাবাকে দেখেছে, আর কখনোই তারা দেখতে পারবে না। এতদিনও যেহেতু আসে নাই, হোপফুলি অনেকে আর কখনোই ফেরত আসবে না। দেশটাকে তো লুটপাট করে একেবারে শেষ করে দিয়েছে। তার পিয়ন তো 400 কোটি টাকা লুট করে নিয়েছে, সে সেটাই বলেছে। কাজেই ধরেন নিশিরাতের ভোট, যেটা আমি ক্যাটাগরিক্যালি বলতাম, এমনকি শেখ হাসিনা যখন ছিল, শেখ হাসিনা 2008 সালের যেটা ইলেকশনে আসে, কম 3টা ইলেকশনের চেয়ে ভালো ছিল। ইয়েট ওই 1/11 ইলেকশনটাও কিন্তু ভারতের সরাসরি সহযোগিতা ছিল। প্রণব মুখার্জির বইয়ের ভেতরেও কিন্তু সেই ইঙ্গিতটা আছে। আমি আবার মোটামুটি রাজনৈতিক পড়াশোনাও করার চেষ্টা করি আমার জায়গা থেকে। শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতায় আনা যায়, শেখ হাসিনাকে ক্ষমতায় আনলে 1/11 কুশীলব যারা ছিল তারা কিভাবে সেফ এক্সিট পাবে, এটা তো একটা ডিজাইনড প্ল্যান ছিল। তারপরে আপনি খেয়াল করে দেখবেন ওইটার পরে 2014 সালের ইলেকশন, অর্ধেকের বেশি আসনে তো ভোটই হয়নি। 2018 সালের ইলেকশন, নিশিরাতের ইলেকশন, তাহাজ্জুদ ওক্তের ইলেকশন আমি ওইটাকে বলি। আর 2024 সালের 7 জানুয়ারি ইলেকশন তো ডামি ইলেকশন। যে চিন্তা করতে পারেন, দেশের ভেতরে ডামি প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। আবার জাতীয় পার্টি 2018 সালের ঘটনা বলি, জাতীয় পার্টি কি করলো, তারা প্রথমে জাতীয় পার্টি ইলেকশন করার টাইমে কি হিসেবে রাজনীতি করেছিল, জোট হিসাবে তারা রাজনীতিটা করলো, ইলেকশন করলো। ইলেকশনের পরে তারা বিরোধী দল হওয়ার চেষ্টা করলো, মানে গৃহপালিত বিরোধী দল হওয়ার চেষ্টা করলো। মানে এই টাইপ সার্কাস চলেছে। দেশের কোটি কোটি মানুষ, 10 কোটির পর মানুষ ভোট দিতে পারে নাই, স্টিল মিডিয়ার সামনে এসে তারা বলেছে সুন্দর একটা ভোট হয়েছে। এই ধরনের নির্লজ্জপনা সহ্য করেছে। আমি মনে করি জাতির সাথে এর চেয়ে বড় প্রতারণা আর হতে পারে না। এবং এই যে 3টা ইলেকশনে যে কাজ করেছে, এর জন্য এই বাংলাদেশে আওয়ামী লীগের মোরাল স্ট্যান্ডিং নিয়ে দাঁড়ানোর কবর রচিত হয়ে গেছে। কোনো দিন আর তারা মানুষের কাছে ফেয়ার ভোটের জন্য কথা বলার, তাদের তো মোরাল স্ট্যান্ডিংই নাই। এবং তারা যে কাজটা করেছে, ভোটের সংস্কৃতিটা সব জায়গায় প্রচার হওয়া দরকার। এইটা নিয়ে চিরকাল কথা বলাটা জরুরি। কারণ একটা দেশ কখন ধ্বংস হয়, দেশের মানুষের ভোটাধিকার যখন হরণ করা হয়। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শক না শুধু, বাংলাদেশে যারা টিভি দেখেন এবং টিভির পর্দায় যারা আছেন, তাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে আমাদের দেশ কেন ওই অবস্থায় চলে গিয়েছিল। কারণ দেশের জনগণ কথা বলতে ভুলে গিয়েছিল। তারা নিজেদেরকে নাগরিক, এই ব্যাপারটা তারা ভুলে যাচ্ছিল যে তারা দেশের নাগরিক। তারা নিজেরা মনেই করতো এই দেশটা একজনের, আসলে তো টেকনিক্যালি সেটাই হয়েছিল, একজন মনে করতো যেটা তার বাবার দেশ, আর অন্য সবাই ভাবতো প্রজা। আমি চাই প্রত্যেকে নাগরিক হয়ে উঠুক, প্রত্যেকে রাজনীতি সচেতন হয়ে উঠুক। আর জনগণ যখন রাজনীতি সচেতন হয়ে ওঠে, প্রত্যেকে যখন নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন হয়ে ওঠে, তখন এভিডেন্টলি কেউ আর স্বৈরাচার হয়ে ওঠার রসদটা পায় না। দেশের জনগণ এই অধিকার সচেতন হয়ে উঠুক, সেটাই আমার বার্তা থাকবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইদ আব্দুল্লাহ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।